পরাধীনতার শিকলে আবদ্ধ হয়ে যাওয়ার যখন একটা পরিবেশ তৈরি হলো, তখন মনে হলো যে না, আমি এদেশে থাকবো না। পলিটিক্যালি আমার উপরে অনেক চাপ ছিল যে আমি এদেশে থাকলে পরে তাদের মতো করে লিখতে হবে। এটা আমার ঘরে বাইরে সবভাবেই চাপ ছিল। আমার বাবা মা, আসলে আমি দেশের প্রতি খুব আমার দুর্বলতা, বাংলাদেশকেই আমি মিস করেছি। প্রত্যাশা, আমরা প্রাণ খুলে কথা বলতে পারবো, গুম হব না, আমরা রাস্তায় হাঁটবো, কেউ তুলে নেবে না, আমরা চিৎকার চেঁচামেচি করবো, কেউ আমাদেরকে থামাবে না। আসসালামু আলাইকুম। আসসালাম। কেমন আছেন? আছি, ভালো আছি, ধন্যবাদ। দীর্ঘ 9 বছর পর দেশে ফিরলেন, কোন জিনিসটা দেখে বেশি আনন্দিত হচ্ছেন? পরিবর্তন, আর এই যে নিজে ঘুরতে পারছি, মনে কোনো ভয় নেই, এবং এই যে আপনারা আসছেন, সব আপনজনরা যাদেরকে 9 বছর ধরে দেখিনি, তাদের সাথে দেখা সাক্ষাৎ হচ্ছে। এর চেয়ে বড় আনন্দ আর কী হতে পারে? মা বাবার সাথে তো দেখা হচ্ছে, ওটা হলো সবচেয়ে বড় আনন্দ, অমূল্য আনন্দ। ফেস দ্য পিপলে অনেক ক্ষমতাশীলদের বক্তব্য নিয়েছিলেন, আপনার শো নিয়ে বেশ আলোচনাও ছিল সর্বত্র। কোন ব্যক্তির সাক্ষাৎকার নেওয়ার পর নিজেকে অনেক ভাগ্যবান মনে হয়েছিল? ভাগ্যবান মনে হওয়াটা ঠিক ওই সেন্সে আমি বলবো না, কারণ আমি যদি বলি যে সর্বপ্রথম যাদের দিয়ে শুরু করেছিলাম আমাদের টক শো, হ্যাঁ, তো আই মিন টক শো তো প্রথম দিকে ছিল না, এটা ছিল আমরা মানে পলিটিশিয়ানদের জীবনযাপন কীভাবে তারা করছে বাসায় বসে। কোভিড যখন শুরু হয় তখন তো আমাদের এই চ্যানেলটা শুরু হয়েছিল, তখন আমরা আলোচনা করতাম, এটা টক শো না, জাস্ট আলোচনা যে কে কীভাবে জীবনযাপন করছে। তো তারা তখন আমাকে অনেক উৎসাহ দিয়েছিল। তারা সাবেক এমপি ছিল, রাজনৈতিক ব্যক্তিত্ব ছিল। এরপরে আরও অনেক বড় বড় আমাদের দেশের মুক্তিযোদ্ধারা ছিলেন, যারা আমাদের শোতে আসতেন সবসময়। ডাক্তার জাফরুল্লাহ চৌধুরীর কথা যদি বলি, উনি যখনই ডাকতাম, উনি সাথে সাথে আমাকে সাড়া দিতেন, যত ব্যস্ততায় থাকুক উনি আসতেন। আজকে ওনাকে খুব মিস করছি। ওনার ইন্টারভিউ নেওয়ার পর আমি অনেক সময় নিজেকে গর্ববোধ করতাম যে ওনার মতো একজন মানুষের ইন্টারভিউ নিতে পারলাম বা টক শোতে আনতে পারলাম। আপনি যে দেশ ছেড়েছিলেন, আপনার দেশ কেন ছাড়তে হয়েছিল একটু যদি দর্শকদের বলতেন। আসলে পলিটিক্যালি অনেক কি বলা যায়, যে একটা পরাধীনতার শিকলে আবদ্ধ হয়ে যাওয়ার যখন একটা পরিবেশ তৈরি হলো, তখন মনে হলো যে না, আমি এদেশে থাকবো না। কারণ এটা আমার 28তম দেশ। আমি কানাডাতে যে লাস্ট ছিলাম, এখনও আসি, যাওয়ার সময় থাকবো। তো কখনো বিদেশে গিয়ে এতদিন থাকবো, এত বছর থাকবো, কখনো চিন্তাও করিনি। তখন পলিটিক্যালি আমার উপরে অনেক চাপ ছিল যে আমি এদেশে থাকলে পরে তাদের মতো করে লিখতে হবে। এটা আমার ঘরে বাইরে সবভাবেই চাপ ছিল, বাট আমি আমার এইসব চাপের কাছে নতি স্বীকার করিনি। অনেকটা বলতে পারেন যে এই চাপের কারণে দেশ ছেড়ে গেছে। দীর্ঘ 9 বছর আপনার বিদেশে কাটলো, এই দীর্ঘ সময়টাতে আপনি দেশের কোন জিনিসটা সবচেয়ে বেশি মিস করেছেন? আমার বাবা মা, আসলে আমি দেশের প্রতি খুব আমার দুর্বলতা, বাংলাদেশকেই আমি মিস করেছি। বাংলাদেশের ট্রাফিককে মিস করেছি, বাংলাদেশের রিক্সা চড়াকে মিস করেছি, সবার আগে আমার বাবা মাকে মিস করেছি, ভাই বোনকে, আমার পরিবারকে মিস করেছি। আর আসলে পৃথিবীর কোথাও শান্তি নেই বাংলাদেশ ছাড়া, এটা কেউই বলতে পারবে না পৃথিবীর। সেই জায়গা থেকে আমার ভালোবাসা, আমি একটু হোমসিক মানুষ, যেখানেই যাই বাংলাদেশে নিজের ঘরে বারবার ফিরে আসার চেষ্টা করি। সেরকম মানুষ খুব কষ্টেই 9 বছর কাটিয়েছে। দেশে ফেরার পর বিদেশের কোন জিনিসটা বেশি মিস করছেন? আমার পরিবারকে। এখানে এক পরিবারকে রেখে গিয়েছিলাম, মা বাবা। এখন আবার আমার জীবনের আমার নিজের সন্তানদেরকে আমি রেখে আসছি, তাদেরকে খুব মিস করছি, আমার ওয়াইফকে মিস করছি, খুব মিস করছি ওদেরকে। স্বৈরাচার মুক্ত বাংলাদেশে আপনার প্রত্যাশা কী থাকবে? প্রত্যাশা, আমরা প্রাণ খুলে কথা বলতে পারবো, গুম হব না, আমরা রাস্তায় হাঁটবো, কেউ তুলে নেবে না, আমরা চিৎকার চেঁচামেচি করবো, কেউ আমাদেরকে থামাবে না। ডেফিনেটলি চিৎকার চেঁচামেচি পজিটিভ অর্থে বলছি, আনন্দের চিৎকার করবো কেউ আমাদেরকে। আমরা প্রাণ ভরে চলবো, কেউ বাধা দেবে না। এই তো একটা মানুষ আর কি চায়। স্বৈরাচার
পলায়নের পর আমাদের মধ্যে অনেকগুলো পরিবর্তন আসছে। সবচেয়ে বড় যেই পরিবর্তন সেটা হচ্ছে একটা সরকার চলে গিয়ে আরেকটা সরকার আসছে। তো সেখানে ডক্টর মোহাম্মদ ইউনূসের যে ইন্টারিম গভর্নমেন্ট রয়েছে তারা অনেকগুলো কার্যক্রম হাতে নিয়েছে। এত কিছুর পরেও তাদের বর্তমান যে অবস্থান সেই অবস্থান থেকে আপনি কি মনে করছেন ইন্টারিম কি সফল হচ্ছে বা সফলতার দিকে এগোচ্ছে নাকি সফল হতে পারছে না বা কোনো পিছুটান আছে ওদের? এটা বাংলাদেশের ইতিহাসে যেমনটা একটা ঐতিহাসিক পট পরিবর্তন হয়েছে, যেটা খুবই আনইউজুয়াল ছিল, খুবই কি বলবো এটাকে, অপ্রত্যাশিত ছিল, ঠিক তেমনিভাবেই আরেকটা অপ্রত্যাশিত সময়ের মধ্য দিয়ে আমরা যাচ্ছি, যেটা আমরা কখনোই প্রত্যাশা করিনি। আমরা ভেবেছিলাম যে না, একটা অভ্যুত্থান বলুন, বিপ্লবের মাধ্যমে যখন স্বৈরাচারের পতন হবে তখন আমরা বলছি এগুলো সোনায় সোহাগা হয়ে যাবে। সেটা যেতে পারিনি, কারণ আমাদের এক্সপেকটেশনের সাথে যে মিট করা বাস্তবতার এটা করতে পারিনি। এই সরকার বারবার ব্যর্থ হচ্ছে, বর্তমান সরকার। আর এই সরকার ব্যর্থ হলে ভবিষ্যৎ নিয়ে যথেষ্ট চিন্তায় আছি আমরা। সুতরাং বলা যাবে না আউট অফ 100 আমি 60-65 দিতে চাই এই সরকারকে, বর্তমান সরকারকে, সফলতার দিক দিয়ে। আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি যে এখন উঠছে এটা অনেক আমজনতার দাবিই বলা যায়। সেই জায়গা থেকে আপনি কি মনে করছেন আওয়ামী লীগ কি নিষিদ্ধ হওয়ার দরকার কি দরকার না? এটা খুবই আসলে কঠিন একটা ইকুয়েশন। আওয়ামী লীগ দলগতভাবেই তো অপরাধ করেছে তারা, এটা ঠিক। কারণ হলো আপনি দেখেন, একটা মানুষ যত শক্তিশালী হোক, আমাদের দেশের গ্রামাঞ্চল থেকে শুরু শহর পর্যন্ত যত শক্তিশালী হোক, আর যত বড় বিরোধী দলীয় নেতাই হোক, অথবা কোনো সাংগঠনিক পদস্থ কোনো সোশ্যাল ব্যক্তিত্বই হোক, ওইসব ব্যক্তিরা যা কোনোভাবেই করতে পারতো না, শুধু একজন সাধারণ মানুষ যে আওয়ামী লীগ করতো, শুধুমাত্র একটা আইডেন্টিটি ছিল সে আওয়ামী লীগের, কোনো না কোনো একটা ওয়ার্ড কমিটির বা থানা কমিটির বা কোনো না কোনো একটা সাংগঠনিক পদে আছে, এতটুকু যার পরিচয় ছিল, সেই সব কিছু করতে পারত। কারণ সাংগঠনিক পরিচয়টা খুব গুরুত্বপূর্ণ ছিল। তো এই জায়গাতে আমরা অনেকে বলছি যে আসলে সংগঠন তো কোনো দোষ করে না। সংগঠন আসলে তো ইন্ডিভিজুয়ালি তো আসলে কোনো সংগঠন তার নিজে নিজে গিয়ে, কিন্তু সংগঠন ব্যবহার করে যখন সংগঠনটা যখন একটা ব্যবহারের অপব্যবহারের বিষয় হয়ে যায়, তখন অবশ্যই পৃথিবীতে বহু সংগঠনকে নিষিদ্ধ করা হয়েছে, বহু সংগঠনকে। আপনি জার্মানির হিটলারের কথা যদি বলি, নাচির কথা যদি বলি, আমরা ফ্যাসিস্ট বলি, ফ্যাসিস্ট একটা দলের নাম। এমনকি ফ্যাসিস্ট কেউ সারা পৃথিবীতে কেউ ফ্যাসিস্ট কোনো দলের নাম দিবে? কেন দেবে না, তাই না? কারণ ইটালিতে এই ফ্যাসিজমের কারণেই তো পতন ঘটেছিল। তো এই বিষয়গুলির কারণে আমি মনে করি যে হ্যাঁ, ওইভাবে যদি বিবেচনায় নেওয়া যায় যে হ্যাঁ, দল হিসেবেও অপরাধের কাঠগড়ায় দাঁড় করার অনেক সুযোগ আছে। তবে এটা ঠিক, জনগণের ম্যান্ডেটবিহীন জনগণের সিদ্ধান্তটা এখানে খুব গুরুত্বপূর্ণ হওয়া উচিত। কোনো নির্বাহী আদেশে কোনো দলকে ব্যান করা, নিষিদ্ধ করা, এটা আমিও ওরকমভাবে আমি মনে করি না। একদম খুব সামান্যতম সংবাদ কর্মী হিসেবে বলুন বা এ হিসেবে বলুন, আমি মনে করি যে জনগণের সিদ্ধান্ত এখানে থাকা উচিত। শেখ হাসিনার আমলে আপনি আপনার টক শোতে কোনো ধরনের বাধার সম্মুখীন হয়েছিলেন কি কখনো? হ্যাঁ, আমি তো কোনো লেখালেখি করলে আমার পরিবারের কাছে কল চলে যেত। হ্যাঁ, আমি যখন দেশে ছিলাম, আর বিদেশে থাকাকালীন তো বহু কিছু এসছে। আমার পত্রিকা পর্যন্ত ব্যান করে দিয়েছে, আমার নামে মামলা হয়েছে। হ্যাঁ, এরপরে দেখা যাচ্ছে যে হুমকি তুমকি থেকে শুরু করে, মানে কি বলবো, এখন শেষের দিকে যে ভূমিকা আমরা রেখেছিলাম, তো অনলি সোল মিডিয়া আমরা দেখা যাচ্ছে যে পুরো আন্দোলনকে আমরা লিড দিয়েছি বা পুরো আন্দোলনকে মানুষের কাছে পৌঁছিয়েছি। জুলাই অভ্যুত্থানে শেখ হাসিনার পতন হবে এমন কোনো ইঙ্গিত কি আপনি পেয়েছিলেন আগে থেকে? আমি আমার একটা জিনিস দেখেছেন কিনা জানি না, আমি আমার দীর্ঘ এই ফেস দ্য পিপলের
সময়টাতে বহু আন্দোলনকে আমরা কভারেজ করেছি। আমার শোয়ের মাধ্যমে বহু আন্দোলনকে, সেসব আন্দোলনের তত্ত্বাবধানে কারা ছিলেন, হয় বিএনপি ছিল, জামাত ইসলামী ছিল, বা তাদের দলীয় ব্যানারেরই আন্দোলন বহুবার হয়েছে বাংলাদেশে। ওইসব আন্দোলনের কোনো পক্ষেই কিন্তু আমি কখনো জোরালো ভূমিকা পালন করিনি, কোনো পক্ষে, কখনোই না। কারণ আমার কাছে মনে হচ্ছে এগুলি তো পলিটিক্যাল আন্দোলন, এদের এসব আন্দোলনের সফলতা পাওয়ার সংখ্যা বা সম্ভাবনা খুব কম, খুব ক্ষীণ। যে কারণে আমি আমার নিজেকে কখনো, তাছাড়া আমি নিজেও সবসময় আওয়ামী লীগ নিয়ে আমি কোনো একটা শো আমি করিনি যেখানে আওয়ামী লীগ ছিল না। কিন্তু ছাত্রদের জনতার যে আন্দোলন 24 হয়েছে, ওখানে আমি 100% বুঝে গেছি না এটা পরিবর্তন আন্দোলন। এই কারণে আমি ছাত্র পক্ষ নিয়েছিলাম, জনতার পক্ষ নিয়েছিলাম সরাসরি। কারণ যে এত মানুষকে যেই সরকার বলল না যে মানুষ মার্ডার করতে পারে, তাদের পক্ষ নেওয়া কোনোভাবেই মনে করে। সে কারণে আমি বুঝে গেছিলাম যে এই আন্দোলনের সফলতা পাবই, সে কারণে নিজেকে সামনে রেখেছিলাম। মূল সমন্বয়ক যারা রয়েছে বর্তমানে, জুলাই পরবর্তীতে তাদের তিনজন হচ্ছে ইন্টিরিমে উপদেষ্টা পদে বসেন, এবং হচ্ছে পরবর্তীতে নাহিদ আমরা দেখি যে তিনি পদত্যাগ করে হচ্ছে একটা নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ ঘটায়, এবং হচ্ছে গতকালকে আলী হাসান জুনায়েদ উনি হচ্ছে একটা নতুন দলের ইউনাইটেড পিপল বাংলাদেশের আনুষ্ঠানিক যাত্রা শুরু করলেন। যখন জুলাই আন্দোলন চলতেছিল তখন হচ্ছে তারা সাধারণ ছাত্র জনতার প্রতিনিধিত্ব করতেছিলেন, এবং বর্তমানে তারা যখন কোনো কিছু ডাক দিচ্ছে তারা সেটা একটা রাজনৈতিক পরিচয় থেকে ডাক দিচ্ছে। এই রাজনৈতিক পরিচয়টা তাদের নিজেদের পাওয়ার ফলে তাদের কি গ্রহণযোগ্যতা সাধারণ মানুষের মধ্যে কমছে কি বাড়ছে, এটা নিয়ে আপনি কি ভাবছেন? বা সাধারণ জনগণের মাঝে আমি একদম শুরু থেকেই তাদেরকে যখন উপদেষ্টা পরিষদে নেওয়া হয় আমি সমালোচনা করেছিলাম, কারণ আমি তাদেরকে কোনো উপদেষ্টা হিসেবে দেখতে চাইনি। আমি তাদেরকে হিরো অফ বাংলাদেশ দেখতে চেয়েছিলাম। একদম আমরা দ্য ডে ওয়ান তারা যখন রিক্রুটেড বাই দ্য গভর্নমেন্ট হয়েছে অ্যাডভাইজার, আমি তখনই তাদের এই বিষয়টিকে সমালোচনা করেছিলাম। এখন সমালোচনার ঊর্ধ্বে তারা আছে, এটা তো কোনোভাবে বলা যাবে না, বাট এই সমালোচনার ভাগিদার তাদের হওয়ার কথা ছিল না। এখানে তাদের সমালোচনা কেউ করবে এরকম কারণ তো ছিল না। হ্যাঁ, কারণ তারা তো ভালো কাজ করেছিল। কেন করছে? কারণ পলিটিক্যাল স্বার্থে আঘাত এসছে অন্যান্যদের, তো সুতরাং সেই সমালোচনা তাদের থাকবেই। এখানে আমাদের বড় ধরনের এক্সপেকটেশনের সাথে আমাদের প্রাপ্তির বড় গ্যাপ হয়ে গেছে। সো এটা আমি জানি না ভবিষ্যতে কী হবে, বাট এই ধরনের একটা রেভলিউশনের পর বা এই ধরনের একটা পট পরিবর্তনের পর যারা ভূমিকা রাখে তাদের পরবর্তীতে তাদের পলিটিক্যাল অবস্থা যে খুব ভালো হয়েছে বাংলাদেশের ইতিহাস খুব কম আছে। আচ্ছা, আমরা এখন একটু সমসাময়িক আন্তর্জাতিক ইস্যুতে আপনার সাথে কথা বলতে চাচ্ছিলাম। ভারত পাকিস্তান প্রায় যুদ্ধ লাগার মতো একটা অবস্থা, বা পাল্টা হামলা চলতেছে। প্রতিবেশী দেশ হিসেবে আমাদের উপর আমরা কি কোনো ঝুঁকিতে আছি কিনা? থাকলেও কতটা? 100% আমরা ঝুঁকিতে আছি। এই ঝুঁকিটা আমরা টার্গেটে আছি তো আমরা, কারণ আমরা আসলে আমাদের এই দেশের রাজনীতি তো আমাদের নিজেদের বিরুদ্ধে কখনো হয় না। আমাদের রাজনীতি হয় ভারতের রাজনৈতিক পক্ষের শক্তি কোনো না কোনোভাবে তাদেরকে খোসামদের রাজনীতি আমাদের দেশে করা হয়, অথবা তাদের বিরুদ্ধে করা হয়। এখন বিরুদ্ধে আছি আমরা, সুতরাং আমাদের ভালনারেবিলিটি অনেক বেশি, আমাদের সেন্সিটিভিটি অনেক বেশি বর্তমানে আমাদের সরকার বলুন, আমাদের জনগণের জায়গাতে বলুন। সেই জায়গাতে যুদ্ধকালীন সময়ে টার্গেটেড একটা দেশ হিসেবে সার্বক্ষণিক আমাদের একটা ভয়ের জায়গা তো আছে। তবে এদেশের একমাত্র শক্তি ঐক্যবদ্ধ জনশক্তি। সেই জায়গাতে এখনও জাতীয় ঐক্যবদ্ধ আছে, কারণ এটা বর্তমানে এই যে তারা আন্দোলন করছে, আওয়ামী লীগের নিষিদ্ধের আন্দোলন, লক্ষ লক্ষ মানুষের আগমন ঘটেছে। তার মানে এখানে প্রমাণিত হয় যে এখনও পর্যন্ত জাতীয় ঐক্যবদ্ধ আছে। আপনার মতে এই যুদ্ধের ফলে আমাদের উপর যে প্রভাব পড়তে পারে, সেই প্রভাবটা কাটানোর জন্য আমাদের কৌশলগত অবস্থানটা কি হতে পারে? কোনটা? সরি, এই যুদ্ধের ফলে আমাদের উপর যেই একটা প্রভাব পড়বে, যেটা বললাম, প্রভাব যেটা পড়বে, এটার জন্য আমরা জনগণের ঐক্যবদ্ধভাবে, এবার খাদ্য সংকট থেকে শুরু করে যে কোনো ধরনের সংকটের মোকাবেলা ঐক্যবদ্ধ জনশক্তি, ঐক্যবদ্ধ জনগণ ছাড়া কোনোভাবেই সম্ভব না।
নির্বাচন সংস্কার নিয়ে এক ধরনের সাইলেন্ট মতানৈক্য চলছে, এই বিষয়ে আপনার মতামত কি? এটা খুব কঠিন, এটাও খুব কঠিন। এটা ডিম আগে না মুরগি আগে, একটা এরকম অবস্থা হয়ে গেছে। এবং সংস্কারবিহীন তো যদি একটা নির্বাচন হয়ে যায়, সেই আগের অবস্থায় আসতে পারে, এটা মানুষের একটা আশঙ্কা আছে। আবার সংস্কারের জন্য দীর্ঘদিন ক্ষমতা থাকবে সরকার, অনির্বাচিত একটা সরকার, সেটাও হওয়া যাবে না। তো আমি মনে করি যে একটা যৌক্তিক সময় বলতে ডক্টর ইউনূস যে সময়টা বলেছে পারফেক্ট, এর অতিরিক্ত হওয়া উচিত না। এর ভিতরেই এই সংস্কার বলতে পার্টিগুলোকে কীভাবে একটা সঠিক নির্বাচনে অংশগ্রহণ করতে পারে সে পরিবেশ নিশ্চিত করে, এবং তারা কোনো ধরনের কারচুপি করতে পারবে না, ওইটাকে 100% নিশ্চিত করে একটা নির্বাচন দিয়ে দেওয়া উচিত। এবং জনগণ যেন যে কোনো মুহূর্তে ভোটের মাধ্যমে তাদেরকে পরিবর্তন যে কোনো মুহূর্তে করতে পারে, ওরকম একটা সুযোগ বা ধরনের একটা স্পেস রেখেই নির্বাচন করে ফেলা উচিত। গত পরশুদিন হচ্ছে রুহুল কবির রিজভী সাহেব একটা ইয়েতে বললো যে হচ্ছে আওয়ামী লীগের ক্লিন ইমেজের ব্যক্তিরা চাইলে বিএনপিতে যোগদান করতে পারবে। তো আদৌ ক্লিন ইমেজের ব্যক্তি আছে কিনা আমাদের ইয়ে নাই, এই বিষয়টা বলা হয় উনি পরে এটা ক্ষমা করেছে, এটা উদ্যোগ করেছে, আমি জানি না উনি করেছেন কিনা, এবং তবে শুনেছি এরকম উদ্যোগ করেছে এসে। ওনার ব্যাপারটা যদি বাদও দেয়, উনি দল হিসেবে এটা হয়তো নাও বলার সুযোগ হতো, কিন্তু আমি সাংবাদিক হিসেবে এটা বলবো, একজন সচেতন মানুষ হিসেবে বলবো যে ক্লিন ইমেজ জানি না কীভাবে ভেরিফাই করা হবে। যদি ক্লিন ইমেজের কেউ থেকে থাকে, ডেফিনেটলি তাকে রাজনীতি করতে হবে এবং তাকে তার স্বাভাবিক জীবন নিশ্চিত করতে হবে। ক্লিন ইমেজের এখন একটা ঘরের মধ্যে, আওয়ামী লীগের ঘরের মধ্যে একটা বাচ্চা হয়েছে, তাকে কি আমরা করবো? এটা কি হতে পারে? যদি ক্লিন ইমেজ সত্যিকার অর্থে সার্টিফাইড হয়ে থাকে এবং এটা টেস্টেড হয়ে থাকে, ওয়াই শুড নট অ্যালাউ দেম? অফকোর্স উই শুড অ্যালাউ দেম। আপনার চ্যানেলের দিকে একটু আসি। ফেস দ্য পিপল আপনার চ্যানেলের নাম, এই নামটা রাখার পেছনে কোনো কারণ আছে বা কিভাবে এই নামটা? এইটা তো স্বাভাবিক। আমি যখন দেখলাম এই দেশে জবাবদিহিতার মানে মাত্রা বলুন, জবাবদিহিতার স্পেস সব কিছুই খুবই সংকুচিত, যে কারণে চলে গিয়ে যেখানে গেছি সেখানে দেখলাম আসলেই তো জবাবদিহিতার উপরে সব কিছু চলছে। ওখান থেকে ভাবলাম যে না, ঠিক আছে, দূর থেকেই বাংলাদেশের যারা দায়িত্বশীল পলিটিশিয়ানরা আছে তাদেরকে যদি আমরা জনগণের সামনে দাঁড় করাতে পারি কোনো একটা ভালো, সেটা করেছি। এবং আসলে আমাদের দেশের পলিটিশিয়ানরা চায় যে প্রপারলি তাদের কাছ থেকে কেউ জিজ্ঞাসা করে, তাদের প্রকৃতপক্ষে যারা রাজনীতি করে তারা চায় যে তারা জবাবদিহি করুক, এবং তাদেরকে পেয়েছি সবসময়। আমি বাংলাদেশে একমাত্র খালেদা জিয়া আর শেখ হাসিনা ছাড়া এমন কোনো পর্যাপ্ত কেউ বাদ নাই কোনো দলের যে যারা আমার সাথে আসেনি। সবাইকে জিজ্ঞাসা করেছে এবং সবাই খুব সাবলীলভাবে উত্তর দেওয়ার চেষ্টা করেছে। এর মধ্যে কিছু কিছু ব্যর্থ হয়েছে, বাট মোস্ট অফ দেম আর ভেরি হ্যাপি টু বি কোয়েশ্চেন, টু বি হার্ড বাই গেটিং কোয়েশ্চেন ফ্রম জার্নালিস্ট। গণতন্ত্রের একটা রুলস হচ্ছে যে আপনি যখন কোনো একটা দায়িত্বে থাকবেন তখন আপনাকে আপনার সংশ্লিষ্ট বিষয়ে প্রশ্ন করা হবে এবং আপনি ওই বিষয়ে প্রশ্নগুলো উত্তর দিতে বাধ্য। তো সেখানে আমাদের দেশের রাজনীতিতে আমরা যেটা দেখতে পাই যে হচ্ছে কোনো একজন রাজনীতিবিদকে নিয়ে কিছু বললে সেটাকে ডিফেন্ড করতে গিয়ে আবার এমনভাবে বিষয়টা উপস্থাপন করছে যে এটা দৃষ্টিকটু হচ্ছে বা এমন শব্দ ব্যবহার করছে যেটা আসলে শুনতেও ভালো লাগছে না। এই ধরনের রাজনীতি নিয়ে আপনি কি ভাবছেন, বা এই ধরনের রাজনীতি কি আমাদের থাকা উচিত আমাদের মধ্যে, নাকি হচ্ছে আমাদের রাজনীতির যে রুলসগুলো রয়েছে ওগুলোতে একটু পরিবর্তন আনা প্রয়োজন বলে মনে করছেন? পরিবর্তন আসলে ডিপেন্ড করে, আমাদের সংস্কৃতিটা খুব খারাপ হয়ে গেছে। তো সংস্কৃতিটাই এখন আপনি যদি মানে রাস্তার মধ্যে আপনি এখন, যেমন আমি হঠাৎ করে এখানে আসার পর হাতে বোতল নিয়ে হাঁটছি, রাস্তায় ফেলছি না। আমার পাশে যিনি বসা আছে সে কিন্তু একদম স্বাভাবিকভাবে যে আমার দেশেই থাকছে, সে কিন্তু টিস্যু থেকে শুরু করে খালি বোতল ফেলে দিচ্ছে। আমি অবাক ভাবলাম, এখানে ফেলতেছিস কেন? সমস্যা কী? তার কাছে স্বাভাবিক, আমার কাছে অস্বাভাবিক। আসলে কেন? যে আমি একটা পরিবেশে দীর্ঘদিন থেকে এসেছি যেখানে আসলে এই বিষয়গুলি নট অ্যালাউড, আর আমার এখানে অ্যালাউড। সুতরাং
তাদের দোষ নেই, কারণ আমাদের পরিবেশটাই এমনভাবে গড়ে উঠেছে। সুতরাং আমাদের পুরো রাজনৈতিক প্র্যাকটিসটা পুরো আপনার রাজনৈতিক যে চর্চা, এটাকে আসলে পরিবর্তন করতে হবে। এটা একটা সম্মিলিত বিষয়ের ব্যাপার। এই জন্য আমাদের সম্মিলিতভাবেই আসলে প্রোগ্রাম করা উচিত যে আমরা কীভাবে রাজনীতিকে একটা সার্বিকভাবে পরিবর্তন করতে পারি। তখনই হয়তো এইসব ব্যাপারে পরিবর্তন আসতে পারে। টক শোতে এখনো অতিথি হিসেবে আনতে পারেননি, কিন্তু তাকে আনার অনেক আপনার ইচ্ছা রয়েছে, এমন কেউ কি আছে? আছে, ডেফিনেটলি। আমি ডক্টর মোহাম্মদ ইউনূসকে আনতে, যদিও উনি পর্যন্ত আমি এখনও পর্যন্ত ট্রাই করিনি এরকমভাবে, ওনাকে আনতে পারলে আমার ভালো লাগতো। টক শো না, ওনাকে অত স্পেশালি ওনার কাছে আমি যেতাম ইন্টারভিউ, যেহেতু এসেছি অবশ্য চেষ্টা চলমান। বেগম খালেদা জিয়া আছেন, হ্যাঁ, অনেকে আছেন এরকম পলিটিশিয়ানদের কথা যদি আমি বলি। এর বাইরে তো আমাদের দেশে আসলে ওরকম বিতর্কের ঊর্ধ্বে থাকা, যাকে টক শোতে আনার স্বপ্ন হতে পারে, এরকম কেউ আর তো নাই আমাদের দেশে। বাকিরা ওরকম স্বপ্নের জায়গাতে নাই। অসংখ্য ধন্যবাদ আপনাকে, আপনার এত মূল্যবান সময়ের মধ্যে আমাকে এতটুকু সময় বের করে দেওয়ার জন্য। সর্বশেষ যদি হচ্ছে সার্বিক পরিস্থিতি নিয়ে আমাদের দর্শকদের উদ্দেশ্যে কিছু বলতে। সার্বিক পরিস্থিতি এটাই, পরিবর্তন আমাদের এখনও শতভাগ আমরা তৈরি করতে পারিনি। আর এটা ঠিক যে যেই রাজনৈতিক সংকট থেকে আমরা উত্তরণ করতে সক্ষম হয়েছি, সেই সংকট যেন আর ফিরে না আসে। সুতরাং আমরা সবসময় সবাই ঐক্যবদ্ধভাবে সজাগ থেকে যে কোনো ধরনের সংকটকে মোকাবেলা করবার জন্য, প্রতিরোধ করবার জন্য প্রস্তুত থাকা দরকার। এটাই আমার আপনাদের সবার প্রতি আবেদন থাকবে। ধন্যবাদ।